আমাকে একটু পড়ে শোনাও, এই যে আমার এই সেকশনে কি লেখা আছে। ইনফর্মাল ইংলিশ এন্ড ফর্মাল রাইটিং ইংলিশ। ঠিক আছে, ফর্মাল রিটেন ইংলিশ। আচ্ছা, ইংলিশ দুই ধরনের, একটা ফর্মাল রিটেন ইংলিশ, একটা ইনফর্মাল ইংলিশ। তো আমরা যদি এই দুইটা ইংলিশের মধ্যে পার্থক্য না বুঝি, তাহলে গ্রামারের রুল শেখার পরেও অনেক ক্ষেত্রে সেই রুলের ভুল ব্যবহার করার একটা সম্ভাবনা থাকে। যেমন ধরো, সিম্পল একটা সেন্টেন্সের উদাহরণ দিয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখছি যেভাবে, সেটা হচ্ছে হি গোস টু স্কুল, রাইট? আচ্ছা, কেউ আমাকে বলতে পারো হি গোস টু স্কুল এখানে কোনো গ্রামারের ভুল আছে কিনা? কেউ কোনো আইডিয়া দিতে পারো হি গোস টু স্কুল এই ইংরেজি সেন্টেন্সে গ্রামারের কোনো ভুল আছে কিনা? এনিওয়ান? ভাই প্রিপোজিশনের সামনে কি ইএস বসে? হ্যাঁ, প্রিপোজিশনের আগে ইএস বসতে পারে, প্রিপোজিশনের সাথে ইএস বসার কোনো সম্পর্ক নাই। প্রিপোজিশনের কাজ হচ্ছে দুইটা পার্টস অফ স্পিচকে কানেক্ট করা, এখানে ভার্ব আর নাউনকে কানেক্ট করছে, এটার কোনো সমস্যা নেই। দেখো, হি গোস টু স্কুল আপাত অর্থে শুনলে মনে হয় এই সেন্টেন্সে কোনো গ্রামেটিক্যাল ভুল নাই। সত্য আবার মিথ্যা। সত্য কেন? কারণ হি গোস টু স্কুল এইটা ইনফর্মাল ইংলিশে কারেক্ট ইংলিশ। যেমন তুমি যখন ইংরেজিতে স্পিকিং করতে যাবা বা মায়ের কাছে কোনো চিঠি লিখবা, ইনফর্মাল সিচুয়েশনে আমরা যে ইংরেজি মানে কথাগুলা ব্যবহার করি, আমরা বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, মা বাবার সাথে কথা বলতেছি বা ক্যাজুয়াল কোনো গল্প করতেছি, তখন আমরা যেই ভাষাটা ব্যবহার করতে পারবো সেটা ইনফর্মাল ইংলিশ। এবং ইনফর্মাল ইংলিশে হি গোস টু স্কুলে কোনো ভুল নাই। কিন্তু তুমি যদি ফর্মাল রিটেন ইংলিশ, অর্থাৎ যেটা তুমি সারা জীবন একাডেমিক লাইফে পড়ে আসছো এবং সামনেও পড়বা, ভার্সিটিতে পড়ো, পিএইচডি করো, এমফিল করো, যাই করো, বই লেখো, তোমাদের লিখতে হবে যে এটা হি গোস টু স্কুল এভরি ডে অথবা রেগুলারলি, এমন কোন একটা মডিফায়ার অফ টাইম, যেই মডিফায়ারটা ভার্বকে মডিফাই করে একটা টাইম প্রকাশ করবে। অর্থাৎ সে যে যায়, কখন যায়, সময়ের ব্যবধানটা কি, সময়ের ধরনটা কি, এভরিডে বা রেগুলারলি। তুমি যদি এই মডিফায়ার অফ টাইমটা না দাও তাহলে ক্যামেরার সামনে আনেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট। এই যে এখন কি দেখা যাচ্ছে? জি ভাই, এখন দেখা যাচ্ছে। ও যে দেখো, হি গোস টু স্কুল রেগুলারলি, এটা ফর্মাল রিটেন ইংলিশে কারেক্ট, ঠিক আছে? কারেক্ট ইন ফর্মাল রিটেন ইংলিশ। ভাই কিছু দেখা যাচ্ছে না, ওই টিউটোরিয়ালের ওই যে মানে ওই মাথার একটা ছবি দেখা যাচ্ছে, কোনো লেখা দেখা যাচ্ছে না। কোন লেখা লেখা কি দেখা যাচ্ছে না, না বোঝা যাচ্ছে না? না, ওই যে শুধু ওই যে একটা ওই গ্রাজুয়েশন কমপ্লিট করলে যে একটা মাথার ওই যে টুপিটা দেয় না, ওটা আর কিছু দেখা যায় না। গ্রাজুয়েশন কমপ্লিট করলে মাথার ছবি মানে আপনাদের ভাইয়া আপনাদের আচ্ছা ভাই আপনার এই যে প্রোফাইল পিকটা দেখা যায়, প্রোফাইল পিক। প্রোফাইল পিক হ্যাঁ, এখন ঠিক আছে। এখন হ্যালো, এখন কি দেখা যাচ্ছে আমার কথা? তবে আপনার স্ক্রিনটা একটু রোটেট করে নেন। এখন ঠিক আচ্ছা, আছে সবাই। ওকে হ্যাঁ দেখা ওকে, যাচ্ছে, ঠিক কিন্তু আছে। আপনি একটু রোটেট করে নেন। রোটেট বলতে তুমি কি এমন বোঝাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা, আগে এটা তোমাদের বোঝাইনি যে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে 50 মার্কের রাইটিং লিখবো বা আমরা যখন কোনো গ্রামারের অ্যান্সার করতে যাব, আমাদের প্রত্যেকটা রুল ফর্মাল রিটেন ইংলিশের সাথে মিলতে হবে। ইনফর্মাল ইংলিশের কোনো রুল আমরা ব্যবহার করব না। তো শুরু থেকেই তোমাদের ফর্মাল রিটেন ইংলিশ আর ইনফর্মাল রিটেন ইংলিশের পার্থক্যটা বুঝতে হবে। দেখো, আমাদের প্রথম লেকচারটা কি নিয়ে? আমাদের প্রথম লেকচারটা হচ্ছে ফর্মাল রিটেন ইংরেজিতে
একটা সাধারণ সেন্টেন্সের গঠন কেমন হয়, অর্থাৎ স্ট্রাকচার কেমন হয়, একটা নর্মাল ইংলিশ সেন্টেন্স এটা স্ট্রাকচার কেমন হয় ফর্মাল রিজন ইংলিশে, সেইটা আমরা শিখব। দেখো যে জেনারেল সেন্টেন্স প্যাটার্ন, আমার লেখা কি বোঝা যাচ্ছে এখন? ভাই লেখা তো বোঝা যাচ্ছে, বাট এটা হোয়াইট বোর্ডে নিলে তো ভালো হইতো। আচ্ছা, হোয়াইট বোর্ডে নিলে লেখাগুলো আবার দেখা যাবে না, এটা হচ্ছে খাতার উপর থেকে খুব ক্লোজলি ধরা। কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? দেখা রেসপন্স করো। না ভাইয়া, হ্যাঁ লেখা ধরা যায়, ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো জেনারেল সেন্টেন্স প্যাটার্ন যেমন হয়, যে ধরো কামাল ইটস বার্গার ডেইলি, ঠিক আছে, ভাইয়া কামাল সবার এই যে বার্গার অটোমেটিক, ডেইলি। ভাই সবার এই যে মাইক্রোফোনটা অটোমেটিক আপনি ওইখান থেকে অফ করে দেন। সবাই কথা বললে আপনার লেখাটা আর দেখা যায় না, যে যে কথা বলে ওনাদের জি মানে মাথার একটা ভাই, ডিসপ্লে। আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে মাইক্রোফোনটা অফ করেন, আমি শেষবারের মতো অফ করে দিচ্ছি। কারোর আর যদি ভাইয়া ওই যে আপনি যেটা কথা বললেন বল, আপনার ওই যে কথা ভাইয়ারটা দেখা যাচ্ছে না, তার ভাইয়ার প্রোফাইলে মানে যে জায়গায় হ্যালো কে কি বলতেছিলা? বলতেছিলাম ওই যে আপনার প্রোফাইলের উপর গিয়ে দুইটা চাপ দিতে বলছে ওই ভাইয়াকে, তাহলে আর আপনারটা যাবে না সামনে থেকে। দেখো কামাল ইটস বার্গার ডেইলি, চারটা শব্দ নিয়ে একটা সেন্টেন্স। সাধারণত ফর্মাল রিটেন ইংরেজিতে সেন্টেন্সের একদম শুরুতে থাকে সাবজেক্ট, এরপরে থাকে ভার্ব, এরপরে থাকে কমপ্লিমেন্ট। তোমরা এগুলার স্ক্রিনশট তুলে নিও, বা আমার ফেসবুক আইডিতে নক দিলে আমি প্রতিটা খাতার ছবি তুলে তোমাদের পাঠাই দিব, কোনো সমস্যা নাই। এবং সবার শেষে থাকে মডিফায়ার। আপনার আইডির নাম? আচ্ছা, আমার আইডির নাম ফেরদৌস নাইম, এই যে যেই নামে অ্যাকাউন্টটা FERDOUSNAEM, ক্লাস শেষে আমি বলে দিব, আইডি লিংক দিয়ে দিব, সমস্যা নেই। দেখো আচ্ছা ভাই। আচ্ছা, আমরা কি পড়তেছিলাম, যে আমরা সারা জীবনে যা পড়াশোনা করব ইংরেজিতে সেগুলো হবে ফর্মাল রিটেন ইংলিশ। ফর্মাল রিটেন ইংলিশে সাধারণত একটা খুব সাধারণ সেন্টেন্সের গঠন কেমন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। সবার শুরুতে থাকে সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকে ভার্ব, ভার্বের পরে থাকে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের পরে থাকে মডিফায়ার, ঠিক আছে। এখন আমাদের প্রতিটা টপিক নিয়ে এই যে সাবজেক্ট কিভাবে কাজ করে, কোন কোন পার্টস অফ স্পিচ সাবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্ব কোন কোন পার্টস অফ স্পিচ বলতে পারে, এইভাবে কমপ্লিমেন্ট মডিফায়ার আমরা শিখবো। যে একটা সেন্টেন্সে আমরা আমাদের সাবজেক্টকে পরিবর্তন করতে হবে, তো পরিবর্তন করার আগে তো সাবজেক্টটা খুঁজতে হবে, কিভাবে আমরা সাবজেক্ট খুঁজে পাইতে পারি, বা একটা সেন্টেন্সে মডিফায়ারে একটা পরিবর্তন আসতে হবে, বা মডিফায়ারটা ঠিক আছে কিনা আমরা চেক করব। তো চেক করার আগে তো আমাদের চিহ্নিত করতে, মানে আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে যে এক্স্যাক্টলি মডিফায়ার কোনটা। সেই মডিফায়ার চিনবো, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আমরা একে একে চিনবো। দেখো প্রথমে আমরা আসি সাবজেক্টে। দেখো সাবজেক্ট, দেখো একটা কনসেপ্ট যে পৃথিবীর সব সেন্টেন্সে কোনো একটা কাজ হয়, মানে কোনো একটা পারফরমেন্স হয়। কেউ হয়তো ইট করে, কেউ বলে কোনো কিছু, বা কেউ কোনো কিছু মানে ধরো হাঁটতেছে, রান্না করতেছে, টিভি দেখতেছে, বা ভাবতেছে, কোনো না কোনো কাজ থাকে, অর্থাৎ অ্যাকশন থাকে, অর্থাৎ ভার্ব থাকে। তো ওই কাজটা যে পারফর্ম করে বা কাজের জন্য যে রেসপন্সিবল থাকে, লাইক হি ইজ প্লেইং ফুটবল নাও। তো দেখো ইজ প্লেইং, প্লেটা কে করতেছে, কোনো না কোনো কেউ কাজটা পারফর্ম করে, যে পারফর্ম করে সেই সাবজেক্ট। দেখো এ সাবজেক্ট
পারফর্মস, সবাই নোট তোলো, পারফর্মস দ্য অ্যাকশন অথবা অ্যাক্টিভিটি। একটা সেন্টেন্সে যেই অ্যাক্টিভিটিটা হয় বা যেই অ্যাকশনটা হয় সেই অ্যাকশনটা পারফর্ম করে একটা সাবজেক্ট। সাবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সে থাকবে। দেখো, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। কোনো সময় কোনো সেন্টেন্স সাবজেক্ট ছাড়া তৈরি হবে না। ইনফর্মাল ইংরেজিতে আমরা অনেক সময় বলি, ধরো গেট আউট বা কাম হেয়ার। তো তোমরা কি কেউ বলতে পারো এই সাবজেক্ট, এই সেন্টেন্স গুলাতে সাবজেক্ট কি? ধরো কেউ বলল গেট আউট, এখানে সাবজেক্ট কোনটা কেউ বলতে পারো? ইউ হবে সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট হবে ইউ। তার মানে দেখো যে এখানে সাবজেক্টটা আসলে গোপন আছে, হিডেন আছে, কিন্তু সাবজেক্ট আছে। সাবজেক্ট নাই এরকম না, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে। তো এইটা ইনফর্মাল বলেই এখানে ধরো সাবজেক্ট ছাড়াও তুমি এইটা প্রকাশ করতে পারো, জাস্ট বলতে পারো গেট আউট, কিন্তু সেটা শুধু স্পিকিং এ, রাইটিং এ এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। দেখো, সাবজেক্ট সম্পর্কে আমরা জানলাম। তো এখন কথা হচ্ছে যে কোন পার্টস অফ স্পিচ সাবজেক্ট হিসেবে বসতে পারে। দেখো, সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা নাউন ফ্রেজ। আচ্ছা, দেখি তোমরা কে কে আসো। মাসুদ রানা আমাকে বলতে পারো নাউন ফ্রেজ কি? হ্যালো মাসুদ রানা। অথবা সানজিদা ফারিয়া আমাকে বলতে পারো ফ্রেজ কি? কেউ আমাকে বলো ফ্রেজ কি আর Hello, নাউন ভাই। ফ্রেজ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই কোনো নামের সাথে কোনো কিছু যুক্ত করলে এটাই তো নাউন ফ্রেজ। আচ্ছা, নামের সাথে Noun কোনো থেকে। কিছু যুক্ত মানে করলে noun এর নাউন সাথে। ফ্রেজ। নাউনের সাথে, ওকে। কেউ কি অন্য কিছু বলতে চাও যে ভাই আমার সাজেশন হচ্ছে এইটা, এই জিনিসটা থাকলে নাউন ফ্রেজ হয়ে যাবে? কেউ রেসপন্স করো। যে সানজিদা ফারিয়া, তুমি আমাকে বলতে পারো যে ফ্রেজ কি? হোয়াট ইজ এ ফ্রেজ? হোয়াট ডাজ এ ফ্রেজ লুক লাইক? ভাই সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব ছাড়া একটা সেন্টেন্সের অংশ। না, সেন্টেন্সের মধ্যে তোমার ফাইনাইট ভার্ব জিরান্ড হিসেবে ইউজ হইতে পারে। দেখো, কোনো সমস্যা নাই, মানে সাবজেক্ট হিসেবে আমরা সবাই নাউন চিনি, কোনো কিছুর নাম বোঝাইলেই সেটা নাউন হয়, ছোটবেলা থেকে শিখে আসছি। কিন্তু নাউন ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে এমন এক কথা শোনা যাচ্ছে না। আপনার ফ্রেজ মাইক্রোফোনটা হইতে, হ্যাঁ 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 হ্যাঁ, ভাইয়া একটু দাঁড়াও একটা মিনিট। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, দাঁড়াও। শুনতে পাচ্ছি। এই যে দেখো, ফ্রেজ কি? ফ্রেজের বৈশিষ্ট্যগুলো খেয়াল করো, খুব সিম্পল ভাবে বলবো। একটা শব্দ দিয়ে কখনো ফ্রেজ গঠিত হয় না। ফ্রেজ হইতে গেলে অবশ্যই একাধিক শব্দ লাগবে, ওয়ান প্লাস, মোর দেন ওয়ান। আচ্ছা, একাধিক শব্দের সমষ্টি যেটার মধ্যে কোনো সাবজেক্ট নাই, সেটার মধ্যে কোনো ভার্ব নাই, এই জিনিসটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। আর একাধিক শব্দের সমষ্টি কিন্তু সাবজেক্ট ভার্ব আছে, তাকে কি বলা হয়? কেউ আমাকে বলতে পারো? একাধিক শব্দ দিয়ে গঠিত এবং তার মধ্যে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব। ক্লজ, রাইট। ক্লজ বলা ক্লজ। তোমার হচ্ছে তাহলে ফ্রেজ আর ক্লজ এর মধ্যে মিল কোথায়? দুইটা জিনিসই একাধিক শব্দ দিয়ে গঠিত হয়। অমিল কোথায়? অমিল হচ্ছে ফ্রেজ হইতে গেলে সাবজেক্ট ভার্বের প্রয়োজন নাই, সাবজেক্ট ভার্ব ছাড়া দুনিয়া যাই থাকুক ফ্রেজ হবে। কিন্তু ক্লজ
হইতে গেলে সাবজেক্ট ভার্ব থাকতে হবে। কাইন্ডলি মাইকটা অফ করো। হ্যাঁ বলো। ভাই রেকর্ডটা আপনি অফ করে দেন, তাহলে এরকম সমস্যা হবে না। রেকর্ড ক্লাস দিয়ে তো আমাদের দরকার নেই কোনো। আচ্ছা না, ভাইয়া যেহেতু বললো রেকর্ড করতে, টিউটরস পয়েন্টের মালিক, তাই সেই স্বার্থে আমি রেকর্ড করতেছি। আমি সেই সাথে পরে আপনি ভাইয়াকে করতেছেন বলবো তো, যে ভাইয়া এখানে যে কথা বলতেছে ওনার স্ক্রিন চলে আসে, তো সেই ক্ষেত্রে তো আমরা আমাদের ডিস্টার্ব হয় আচ্ছা সবারই। তো রেকর্ডটা অফ ভাইয়া করে আচ্ছা দেন। এখানে তো দৃষ্টি আসতেছে না, আপনি যদি তার ভাইয়ার ইটার পর দুইটা ক্লিক করেন না, তাহলে তো সমস্যা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, না। তুমি সবসময় আমার স্ক্রিনের উপর ক্লিক করবা। তুমি যদি ফোন দিয়ে ইউজ করে থাকো তাহলে আমার স্ক্রিনের উপর হাত দিয়ে আম, তোমার টাচ করো, আর যদি ল্যাপটপ দিয়ে ইউজ করে থাকো তাহলে দুইবার ক্লিক করেন একসাথে সাথে, তাহলে দুইবার সমস্যা ক্লিক হবে না। করলে হয়ে যাবে, আর কারো স্ক্রিন আসবে না। দেখো আমরা ফেরদৌস, আমাদের পড়ায় ফিরে যাই। ফ্রেজ ফেরদৌস, হইতে গেলে হ্যাঁ নাইম বল। কি অবস্থা, কেমন আছিস? কি এই অবস্থা তো সবাই, কেমন আছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আচ্ছা, আমি হচ্ছি নাইম আহমেদ। আমি তোমাদের এই কোর্সের বাংলা ক্লাস নিব। আজকে খুব সম্ভবত প্রথম ক্লাস তোমাদের, ফেরদৌস ভাইয়া ক্লাস নিচ্ছে। কেমন লাগতেছে সবার ক্লাস? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ফেরদৌস ভাইয়া, আমি যতটুকু জানি চমৎকার একজন ইনস্ট্রাক্টর। তিনি চমৎকার ইংলিশ পড়ায়। সবাই ভাইয়ার ক্লাস মনোযোগ দিয়ে করো। যে কোনো কিছু যদি না বুঝো ভাইয়াকে ইনস্ট্যান্টলি জিজ্ঞাসা করো, কোনো সমস্যা নাই। আর হচ্ছে যে আমরা তো তোমাদের জন্য 24 ঘন্টা আছি, আমাদেরকে নক করবা, আমরা তোমাদেরকে যে কোনো টাইমে রিপ্লাই করব। প্রতিদিন যারা যারা এখন ক্লাস করতেছো তারা চেষ্টা করবা রেগুলার ক্লাস করার, তোমরা ক্লাস মিস দিবা না। আর আমি জুম মিটিং এ ঢুকে কেবল রেকর্ডিং এর ব্যাপারে একটা কথা শুনলাম আর কি, যে ক্লাস রেকর্ড না করলেও চলবে। তো এই ব্যাপারে আমি যেটা বলতে চাই যে আসলে ভাইয়া অনেকেরই হুট করে ক্লাসের টাইমে আর নেট কাজ করে না, 1 মিনিট 2 মিনিটের জন্য হয়তো বা সে কিছু ইম্পর্টেন্ট জিনিস মিস করে যায়। আবার অনেকেই কোনো একটা প্রয়োজনীয় কারণে হচ্ছে ক্লাসে ওই দিন অ্যাটেন্ড করতে পারে না। সো সবকিছু মিলা রেকর্ড করাটা আসলে ভাইয়া গুরুত্বপূর্ণ, এজন্য আসলে রেকর্ড করতে হচ্ছে। ফেরদৌস রেকর্ড করতেছে, আমিও আমার ক্লাসগুলো রেকর্ড করব। আর তোমাদের যাদের স্ক্রিন নিয়ে প্রবলেম হচ্ছে তারা কাইন্ডলি দেখো, ফেরদৌস তো টিউটরস পয়েন্টের অ্যাকাউন্ট থেকে ক্লাস নিচ্ছে। ওর যে স্ক্রিনটা আছে, ওর স্ক্রিনে গিয়ে তোমরা ডাবল ট্যাপ করো, ডাবল ক্লিক করো, তাহলে হচ্ছে ওইটা পিন হয়ে যাবে। ওইটা যদি পিন হয়ে যায় তাহলে অন্য কেউ যদি মাইক ওপেন করেও তাহলে তোমাদের সামনে আসবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে ফেরদৌস তুমি ক্লাস কন্টিনিউ করো, সবাই ক্লাস করো। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো মতো ক্লাস করো। ধন্যবাদ নাইম ভাইয়াকে। আমরা আমাদের পড়ায় ফিরে আসি। দেখো নাউন ফ্রেজ হচ্ছে, তাহলে ফ্রেজ যেহেতু একাধিক শব্দ দিয়ে গঠিত হয়, নাউন ফ্রেজও একাধিক শব্দ দিয়ে গঠিত হবে। নাউন ফ্রেজের শুরুতে কি থাকে আর শেষে কি থাকে? দেখো স্টার্টিং এ থাকে, এন্ডিং এ থাকে। কোন কোন জিনিস? স্টার্টিং এ থাকে নো প্রিপোজিশন, তার মানে নাউন ফ্রেজ কখনোই প্রিপোজিশন দিয়ে শুরু হবে না। প্রিপোজিশন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচ দিয়ে নাউন ফ্রেজ শুরু হতে পারে, কিন্তু একটা নাউন ফ্রেজ সব সময় শেষ হবে, অর্থাৎ নাউন ফ্রেজের শেষের শব্দটা হবে একটা নাউন। বোঝো নাই এমন কেউ আসো? একাধিক শব্দ দিয়ে গঠিত, যেটার শুরুতে প্রিপোজিশন নাই কিন্তু শেষে নাউন আছে। এক্সাম্পল কি হইতে পারে? দেখো, আচ্ছা নতুন পৃষ্ঠায় যাই। দেখো নাউন ফ্রেজের এক্সাম্পল কি হইতে পারে, যে দেখো আগলি লুকিং বয় ফেরদৌস। ধরো তুমি আমাকে দেখলা, পছন্দ হইলো না, বললা যে আমাকে দেখতে অনেক খারাপ লাগতেছে, কুৎসিত লাগতেছে, তুমি তখন কি বলতে পারো আমাকে নিয়ে? যে আগলি লুকিং বয় ফেরদৌস। এটা 4টা শব্দ দিয়ে গঠিত, অর্থাৎ একাধিক শব্দ দিয়ে গঠিত। সোজা কথা, যেটার শুরুতে আছে আগলি। আগলি একটা অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে প্রিপোজিশন না, প্রিপোজিশন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। আর শেষের শব্দটা একটা নাউন, তাই এটা একটা নাউন ফ্রেজ। ঠিক তেমনি ভাবে ধরো এ বয় দা ইনস্টিটিউশন
মাই ফাদার্স ওয়ালেট, এরকম যে কোনো কিছু নাউন ফ্রেজ হইতে পারে যেটার শেষের শব্দটা অলওয়েজ নাউন এবং শুরুর শব্দটা প্রিপোজিশন না। ওকে, কারো কি আচ্ছা ভাই, এই একটা পর্যন্ত বুঝতে সমস্যা হয়েছে? হ্যাঁ বলো, কোশ্চেন করো। ভাই নাউনের আগে যে মাই ফাদার আছে ওটা কি অ্যাডজেক্টিভ? হ্যাঁ হ্যাঁ, মাই অ্যাডজেক্টিভ, এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন হিজ, হার, আওয়ার, এই ইয়োর, এই শব্দগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ফাদার হচ্ছে তোমার নাউন, কিন্তু এইখানে মাইও অ্যাডজেক্টিভ, ফাদারও অ্যাডজেক্টিভ। দেখো আমরা তাহলে সাবজেক্ট শিখলাম, যে আমরা এতক্ষণ কি কি শিখলাম, যে নরমালি ফর্মালিটি ইন ইংলিশে একটা সেন্টেন্সের কাঠামো কি হয়, শুরুতে থাকে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে কমপ্লিমেন্ট, এরপরে মডিফায়ার। তো আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। সাবজেক্ট হচ্ছে যে অ্যাক্টিভিটিটা পারফর্ম করে সে সাবজেক্ট। যে দেখো, যে অ্যাক্টিভিটিটা পারফর্ম করে সে হচ্ছে সাবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, কিন্তু কখনো কখনো ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিডেন থাকতে পারে, কিন্তু সাবজেক্ট অবশ্যই আছে। সাবজেক্ট হিসেবে বসতে পারে একটা সিঙ্গেল নাউন, যেমন ফেরদৌস সাবজেক্ট হিসেবে বসতে পারে। আবার নাউন ফ্রেজ বসতে পারে, যে একাধিক শব্দ দিয়ে গঠিত, যেটা প্রিপোজিশন ছাড়া শুরু হইছে এবং নাউন দিয়ে শেষ হইছে। আমরা উদাহরণ দিলাম কি, আগলি লুকিং বয় ফেরদৌস, এ বয়, দা ইনস্টিটিউশন, মাই ফাদার্স ওয়ালেট, এরকম। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? কেউ মনে হয় আমাকে ডাকতেছিলা। দেখো, a verb is the activity অথবা অ্যাকশন of a sentence। প্রত্যেকটা সেন্টেন্সে একটা অ্যাকশন ওয়ার্ড থাকবে বা একটা অ্যাক্টিভিটির কথা উল্লেখ থাকবে, থিঙ্কিং, ডুইং, লাইকিং, এরকম যে কোনো কিছু, সেই শব্দটাই হচ্ছে ভার্ব। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, জাস্ট লাইক এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। Every sentence must have a verb। আচ্ছা, ভার্ব কি কি হইতে পারে? একটা সিঙ্গেল ভার্ব হইতে পারে, অথবা হইতে পারে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজেরও দুইটা অংশ থাকে, একটা অক্সিলারি, একটা মেইন ভার্ব। ধরো মনে করো একটা, আর একটা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। কেউ কি আমাকে একটা অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্বের এক্সাম্পল দিতে পারো? আবার বলেন ভাই। কেউ কি আমাকে একটা ভার্ব ফ্রেজের উদাহরণ দিতে পারো? অক্সিলারি ভার্ব তো অ্যামিজার, আর মেইন ভার্ব তো যে কোনো প্লে, গো। হ্যাঁ, মানে কেউ বলতে পারো একটা অক্সিলারি আর মেইন ভার্ব সহ কোনো একটা ভার্ব ফ্রেজ বলতে পারো, মানে যেটা শুরুতে একটা অক্সিলারি তারপর মেইন ভার্ব আছে। আই এম গোয়িং টু স্কুল। হ্যাঁ, এম গোয়িং, এটার ভার্ব কি? এম গোয়িং, আই এম গোয়িং টু স্কুল। এমটা অক্সিলারি ভার্ব, গোয়িংটা মেইন ভার্ব। শেষের শব্দটা শুধুমাত্র হবে মেইন ভার্ব, আগের সবগুলা শব্দ হবে অক্সিলারি ভার্ব। জাস্ট লাইক হ্যাজ বিন ডুইং, হ্যাজ বিনটা অক্সিলারি ভার্ব, ডুইংটা মেইন ভার্ব, শুধুমাত্র শেষের শব্দটা হবে মেইন ভার্ব। ওকে, এখন দেখো কমপ্লিমেন্ট। আমরা মোটামুটি সাবজেক্ট আর ভার্ব অনেক আগে থেকেই চিনি, কিন্তু কমপ্লিমেন্ট আর মডিফায়ার এই দুইটা কনসেপ্ট তুলনামূলকভাবে নতুন, এই জন্য একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। কেউ কি আমাকে বলতে পারো কমপ্লিমেন্ট শব্দটার অর্থ কি? কেউ বলতে পারো কমপ্লিমেন্ট শব্দটার কি কি অর্থ আছে? অ্যাডজেক্টিভ। না না, এটার অর্থ জিজ্ঞেস করছি, মিনিং, কোন পার্টস অফ স্পিচ এটা না। মিনিং।
কমপ্লিট মানে কি? ভাই নাউন। কেউ আমাকে বলতে পারো? পরিপূরক, বাংলাতে হচ্ছে পরিপূরক। পরিপূরক বলতে পারো, নাউন তো না, এক্স্যাক্টলি। কমপ্লিমেন্ট মেন্ট আছে তো। হ্যাঁ দেখো, ভাই হ্যাঁ noun, মতামত। হ্যাঁ দেখো, ভাইয়া কমপ্লিমেন্ট হ্যাঁ বলো। মানে কমপ্লিমেন্ট মানে হ্যাঁ সাবজেক্ট, এই যে ধরুন হি ইজ এ ডক্টর, সেই হ্যাঁ ডক্টর, এই জন্য এই যে হ্যাঁ কমপ্লিমেন্ট হয়েছে। হ্যাঁ, এ ডক্টরটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক জি আছে, দেখো কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে ধরো যা পূর্ণ করে, মানে একটা ইনকমপ্লিট জিনিসকে যে জিনিসটা কমপ্লিট করে সেটাই কমপ্লিমেন্ট। অপূর্ণ জিনিসকে যা পূরণ করে সেইটাই কমপ্লিমেন্ট। আচ্ছা দেখো, আমরা কোনো একটা সেন্টেন্সকে যদি হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করি, তাহলে যেই অংশটা পাই সেইটাই কমপ্লিমেন্ট। সবাই তুলে নাও, হোয়াট আর হুম। একটু আগে একটা ছেলে একটা এক্সাম্পল বললো কি, হি ইজ এ ডক্টর। আমরা যদি জিজ্ঞেস করি যে হি ইজ হোয়াট, তাহলে উত্তরটা কি আসবে কেউ বলতে পারো? হি ইজ হোয়াট বা হোয়াট ইজ হি, আমরা যদি এইভাবে প্রশ্ন করি। সে ডক্টর। হ্যাঁ, এ ডক্টর, উত্তর আসবে এ ডক্টর। ওই এই ডক্টর অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো, এ কমপ্লিমেন্ট completes the verb. ভাই হোয়াট হুম দিয়ে প্রশ্ন করলে না অবজেক্ট পাওয়া যায়? হ্যাঁ, অবজেক্ট আর কমপ্লিমেন্ট অনেকটা সিমিলার কিন্তু সেম না। ঠিক আছে, তোমার হচ্ছে কোন কোন মানে গ্রামারে এইভাবে বোঝায় যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর তোমার মানে আমেরিকান গ্রামারে যেভাবে বোঝায় সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মডিফায়ার, এইভাবে শেখাইলে কম্পারেটিভলি ইজি হয়। ঠিক আছে, তো অবজেক্ট কি জিনিস এটা আপাতত ভুলে যাও, সুবিধা হবে। দেখো, এই কমপ্লিমেন্ট কমপ্লিটস দা ভার্ব। কমপ্লিমেন্টের কি কাজ? ভার্বকে কমপ্লিট করা। তার মানে কোন কোন ক্ষেত্রে কমপ্লিমেন্ট ছাড়া ভার্বটা অপূর্ণ থাকে, ইনকমপ্লিট থাকে। ওকে, এভরি সেন্টেন্স ডাজেন্ট রিকোয়ার এ কমপ্লিমেন্ট। সবাই তুলে নাও। তার মানে দেখো, সাবজেক্ট আর ভার্বের ক্ষেত্রে কি লিখছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সেই সাবজেক্ট থাকতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সেই ভার্ব থাকতে হবে, রাইট? কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকতেও পারে নাও পারে, এটা ম্যান্ডেটরি কিছু না। জাস্ট লাইক ফোর্থ সাবজেক্ট, কমপ্লিমেন্ট ছাড়াও সেন্টেন্স হইতে পারে, কিন্তু সেন্টেন্সে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে ভার্বকে সে পূরণ করে, ভার্ব সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দেয়। দেখো, কমপ্লিমেন্ট হিসেবে কি বসতে পারে? একটা জিনিস মনে রাখবা, দুনিয়ার যেই সব জিনিস সাবজেক্ট হিসেবে বসতে পারে, এক্স্যাক্টলি সেই সব জিনিস কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। তার মানে তুমি যদি ফেরদৌসকে সাবজেক্ট হিসেবে বসাতে পারো, কমপ্লিমেন্ট হিসেবে বসাতে পারবা। একটু আগে একটা ছেলে এক্সাম্পল দিল, হি ইজ এ ডক্টর। তো আমরা কি দেখলাম যে ডক্টরটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো ডক্টরটা, এ ডক্টর যদি কমপ্লিমেন্ট হিসেবে বসানো যায়, তার মানে এ ডক্টর সাবজেক্ট হিসেবে বসানো যায়। ঠিক আছে, আমরা বলতে পারি এ ডক্টর আর্নস এ লট। সাবজেক্ট হিসেবে যেমন বসতে পারে নাউন আর নাউন ফ্রেজ, কমপ্লিমেন্ট হিসেবেও নাউন আর নাউন ফ্রেজ বসতে পারে। আচ্ছা, আমি একটু তোমাদের কাছ থেকে রিভিউ নিই। তোমরা হচ্ছে আলামিন আমাকে বলো যে নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হিসেবে ভাইয়া মানে অনেকগুলো শব্দ মিলা একটা সেন্টেন্স গঠিত হয় আর কি। তুমি কি শুরু থেকে ক্লাস করতেছো? জি জি ভাইয়া, জি। তুমি কি আমার নোট তুলতেছো? তুলতেছি বলতে আপনার দেখতেছি আর কি, তুলতেছিও। আচ্ছা ঠিক আছে, আইটেম সং এর মতো দেখে যাচ্ছ, খালি কিছু করতেছো না। দেখো, এই যে সাবজেক্টে কি লিখছিলাম, নাউন ফ্রেজ শুরু হয় কি দিয়ে? নাউন ফ্রেজ শুরু হয় তোমার আপনার নো প্রিপোজিশন থাকবো আর কি, লাস্টে নাউন থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরুতে প্রিপোজিশন থাকবে না ভাইয়া, প্রিপোজিশন ছাড়া অন্য যা কিছু থাকতে পারে, এবং শেষে নাউন থাকবে। নাউন থাকবে। ওকে, তাই নাউন ফ্রেজের সংজ্ঞাটা আর দিলাম না। এখন দেখো,
মডিফায়ার। সবাই কাইন্ডলি একটু মাইকটা অফ করো। দেখো, মডিফায়ারের কাজ হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? কোনো একটা শব্দকে মডিফাই করা মানে কি? কোনো একটা শব্দকে তার সাথে একটা অলংকার যুক্ত করা, কোনো একটা অতিরিক্ত তথ্য দেওয়া, কোনোভাবে ভাইয়া কোনো একটা বৈশিষ্ট্য বর্ণনা করা। কমপ্লিমেন্ট একটু আবার বুঝাইতেন। ওকে ওকে, দেখো, ভাইয়া কমপ্লিমেন্ট হ্যাঁ হ্যাঁ কমপ্লিমেন্ট একটু আবার বুঝাই বুঝাইতেন। দিচ্ছি। একটা সেন্টেন্সকে তুমি যদি হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করো, যে অংশটা পাবা সেটাই কমপ্লিমেন্ট। যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখি, তুমি কেবল কি ভাইয়া বললা, প্লিজ রিভাইজ কমপ্লিমেন্ট এগেইন। তুমি কেবল এটা বললা না যে ভাই কমপ্লিমেন্টটা আবার আমাকে বোঝাই দেন। তো আমি যদি প্রশ্ন করি কি, হ্যাঁ মানে তুমি কি আবার রিভাইজ করতে বললা, বা কাকে আবার রিভাইজ করতে বললা, হোয়াট রিভাইজ করতে বলছো কি? আমরা ভার্বকে হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করবো। এখানে ভার্ব হচ্ছে রিভাইজ, রিভাইজ হোয়াট, বা মানে তুমি কি রিভাইজ করতে বললা সেটার উত্তর যদি জানতে চাই তাহলে কমপ্লিমেন্ট রিভাইজ করতে বললা। এই অংশটুকুই হচ্ছে কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? হোয়াট দিয়ে প্রশ্ন করে পাইছি, এই জন্য এই অংশটুকু কমপ্লিমেন্ট। ভাইয়া হ্যাঁ, মানে কমপ্লিমেন্ট মূলত বাংলায় বলে দিলেই তো ভাই, এই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কমপ্লিমেন্ট পাওয়া যাবে। হ্যাঁ বাংলায় বললে বা বাংলায় বললে সমস্যা আছে কি ভাইয়া, দেখো এই যে হুম মানেও কি, হোয়াট মানেও কি, ঠিক আছে? হু মানে ধরো কে, ধরো বাংলা ট্রান্সলেট করতে গেলে অনেক সময় একই হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমরা কখনোই বাংলা শব্দ দিয়ে প্রশ্ন করব না, আমরা ইংরেজি শব্দ দিয়ে প্রশ্ন করব। তুমি আমাকে বলতে পারো ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স আর ইমানসিপেশনের মধ্যে পার্থক্য কি? বা কেউ আমাকে বলতে পারো যে ধরো, দাঁড়াও, আচ্ছা কেউ আমাকে কাইন্ডলি বলো যে কনভারসেশন, কনভারসেশন, চ্যাট, ডিসকাশন, এই শব্দগুলোর মধ্যে পার্থক্য কি? কনভারসেশন মানে কি? লেটস হ্যাভ এ কনভারসেশন মানে কি? আমরা এখন কি করব? কথাবার্তা দুটো ব্যক্তির সাথে। ওকে, কথোপকথন, মানে আমরা এখন কথা বলবো। চ্যাট মানে কি? লেটস হ্যাভ এ চ্যাট। ভাই তিনটার মিনিং তো একই আসে, মানে এক্স্যাক্টলি, তিনটার মিনিং একই আসে, কিন্তু দেখো তিনটার বাংলা ট্রান্সলেশন এক, কিন্তু ইংরেজির ইউজ আলাদা। কনভারসেশন মানুষ করে ফর্মাল সিচুয়েশনে, লাইক তুমি তোমার স্কুলের তুমি তোমার ধরো কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলতেছো যে আমাকে আপনি ফ্রি স্কলারশিপে পড়তে দেন। তুমি চ্যাট করবা হলো ফ্রেন্ডদের সাথে, ঠিক আছে? চ্যাট করবা ফেসবুকে, ঠিক আছে? চ্যাট মানে হলো ধরো খুচরা আলাপ, ঠিক আছে? দোস্ত কালকে বিকাল 5টার সময় স্কুলের সামনে থাকিস, কলেজের সামনে থাকিস, এই যে একটা মানে কথা বললা উত্তর দিল, ছোট্ট একটা কনভারসেশন, এটা হচ্ছে চ্যাট। চ্যাট হচ্ছে কনভারসেশনের অনেক ছোট এবং ইনফর্মাল আকার। ডিসকাশন হচ্ছে সেই প্রকার কনভারসেশন যেটাতে একটা গোল থাকে, যে তুমি কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবা। যেমন ধরো আমি তোমাদের সাথে এখন যেই কথা বলতেছি এইটা হচ্ছে কনভারসেশন। এরপরে কেউ যদি আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করো ভাই আপনি কিভাবে চান্স পাইলেন, বা ভাই আপনার দেশের বাড়ি কই, সেটা হবে হচ্ছে চ্যাট, খুচরা আলাপ। আর কেউ যখন ধরো মানে ধরো আমার কাছে কেউ ধরো পড়তে চাইলো, ঠিক আছে? আমার পাশে বাসার একটা ছেলে, এখন কয় টাকা বেতনে আমি ওকে পড়াবো, আমাদের তখন একটা গোল থাকবে, আমার একটা গোল আছে, তার একটা গোল আছে, সেইটা নিয়ে যখন কনভারসেশন করব সেইটা হচ্ছে ডিসকাশন। একটা আলোচনার মানে সমাধানের উদ্দেশ্যে কোনো একটা কনভারসেশন করা। কিন্তু তুমি যখন এই কথাটা বাংলায় বলতে চাবা এটার মিনিং একই হয়ে যাবে। এই জন্য কখনোই বাংলা ট্রান্সলেশন করে ইংরেজি শিখবা না, এর চেয়ে হার্মফুল আর কিছু নাই।
ইংরেজি দিয়ে ইংরেজি শিখবা। ভোকাবুলারি শেখার সময় কখনোই বাংলা অর্থ দিয়ে ভোকাবুলারি শিখবা না, সবসময় সিনোনিম দিয়ে ভোকাবুলারি শিখবা। যেমন চ্যাট মানে কথোপকথন, এইটা জাইনে তোমার কোনো লাভ নাই, তোমাকে জানতে হবে চ্যাটের সিনোনিম গুলা কি। কনভারসেশনের বদলে কোন কোন সেন্টেন্সে চ্যাট বসানো যায়, চ্যাটের বদলে কোন কোন সেন্টেন্সে ডিসকাশন বসানো যায়। তুমি যখন বাংলা অনুবাদ করে ভোকাবুলারি পড়বা তখন তুমি এটা জানবা কনভারসেশন মানে কথোপকথন, চ্যাট মানে কথা বলা, ডিসকাশন মানে কথা বলা। তুমি কোনো পার্থক্য করতে পারবা না, এই সেন্টেন্স শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবা না। দেখো মডিফায়ার। ভাইয়া ওই যে হ্যাঁ বলো। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা আবার একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা দেখো, অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে এখন যদি তুমি পার্থক্য জানো, দুইটা জিনিস তোমার গোলাই যাবে। তুমি জাস্ট অবজেক্ট নামে কোনো কিছু শিখছো, আপাতত ভুলে যাও। ঠিক আছে, তোমার মানে অনেক কিছু আছে যেটা অবজেক্ট হিসেবে কাউন্ট করে, অনেক কিছু আসে যেটা কমপ্লিমেন্ট হিসেবে কাউন্ট করে না। তো আপাতত এই জিনিসটা শেখা একদম আননেসেসারি। তাহলে তুমি হলো মনে করো আমি তোমাদেরকে কমপ্লিমেন্ট আকারে পড়াবো, তো তখন তোমার বারবার কোশ্চেন আসবে, ভাইয়া এইটা যদি কমপ্লিমেন্ট হয় তাহলে এইটা যদি এরকম হইতো তাহলে কি সেটা অবজেক্ট হইতো। ঠিক আছে, তুমি তোমার পড়ার মূল যে লক্ষ্য, দেখো সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মডিফায়ার বোঝা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্ভুলভাবে ইংরেজি বাক্য লিখতে পারা, যেটা আমাদের গ্রামারে কাজে লাগবে, যে জিনিসটা আমরা জানলে একটা এমসিকিউ এর সঠিক উত্তর দিতে পারো। তো তুমি কয়দিন পর সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মডিফায়ার ভুলে যাবা এবং এগুলা মনে রাখার কোনো দরকার নাই। এইগুলা ইউজ করে তুমি সেন্টেন্স বানানো শিখবা। সেন্টেন্স বানানো শিখে যা যা গ্রামার পড়ছিলা সব ভুলে যাবা। গ্রামার তোমার কোনো কাজে লাগবে না। যেমন তো আমি তোমাদের সাথে বাংলা কথা বলতেছি, আমার কি পেটের মধ্যে গ্রামার আছে? আমি বাংলায় কথা বলা শিখে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছি। দেখো মডিফায়ারকে আমরা হোয়েন, হোয়ার আর হাউ দিয়ে প্রশ্ন করলে পাই। আমরা ভার্বকে যদি হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি তাহলে পাই কমপ্লিমেন্ট, আর ভার্বকে যদি আমরা হোয়েন, হোয়ার, হাউ দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা পাই মডিফায়ার। হোয়েন দিয়ে প্রশ্ন করলে কি পাবো? ধরো যে মাই ফাদার হ্যাড ব্রেকফাস্ট, তো আমার আব্বু যে ব্রেকফাস্ট করছে, কখন করছে টাইমটা জানা যাবে যদি আমরা হোয়েন দিয়ে কোশ্চেন করি। কোথায় করছে, ঠিক আছে, প্লেস, প্লেসটা কোথায়, আমরা যদি হোয়াইট দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা প্লেসটা পাবো, ওই কাজের প্লেস। হাউ, সে ব্রেকফাস্টটা কিভাবে করছে, ঠিক আছে, এটা দিয়ে কোশ্চেন করে আমরা টাইপ পাবো। একটা এক্সাম্পল খেয়াল করো, মেসি স্কোরড এ গোল aggressively. ভাইয়া খাতাটা একটু সামনে আনেন। আচ্ছা দেখো, aggressively in the last match. আমরা প্রথমে একটা সেন্টেন্সের ভার্ব খুঁজবো। স্কোরড, সে গোল দিছে, কিভাবে গোল দিছে। যদি প্রশ্ন করি হাউ, আমরা পাবো অ্যাগ্রেসিভলি। আমরা যদি প্রশ্ন করি হোয়ার, কোথায় গোল দিছে, ইন দা লাস্ট ম্যাচ। ঠিক আছে, তো দেখো মডিফায়ার হিসেবে আমরা যখন হোয়েন, হোয়ার, হাউ দিয়ে প্রশ্ন করব মডিফায়ার পাবো। এভরি সেন্টেন্স ডাজেন্ট রিকোয়ার এ মডিফায়ার, প্রতি সেন্টেন্সে মডিফায়ার দরকার নাই, থাকতেও পারে নাও পারে। মডিফায়ার হিসেবে কি বসতে পারে? প্রিপোজিশনাল ফ্রেজ। কেউ আমাকে বলতে পারো প্রিপোজিশনাল ফ্রেজ কি? একটা প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন তো অবশ্যই থাকবে, কিন্তু কোথায় থাকবে? শুরুতে, মধ্যে, শেষে? লিমন কাইন্ডলি আমাকে বলো প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে? কোন আইডিয়া? ট্রাই করো। হ্যালো লিমন। কোনো আইডিয়া নাই ভাইয়া। আচ্ছা,
উম্মে সাইমা কাইন্ডলি বলো প্রিপোজিশনাল ফ্রেজ কখনো শুনছো? প্রিপোজিশনাল ফ্রেজ কি, আইডিয়া দাও। ভাইয়া সরি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখো আমরা প্রিপোজিশনাল ফ্রেজ শিখবো। আচ্ছা কেউ কি আমাকে বলতে পারো ফ্রেজ কি? একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে। এই তো মাইর খাওয়ার না মতো ভাই, কাজ করলা। মানে ফ্রেজ হচ্ছে যার মানে প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। সাবজেক্ট এবং ভার্ব Exactly. থাকবে না। এক্স্যাক্টলি, যে বললা সাবজেক্ট এবং ভার্ব থাকবে সে আমাকে 100 টাকা বিকাশ করে দিবা, এটা তোমার ফাইন। ভাইয়া দেখো হ্যাঁ বলো। প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন প্লেস, এটা হচ্ছে প্রিপোজিশন আচ্ছা। ফ্রেজ। না না, এটা প্রিপোজিশনাল ফ্রেজ না, তোমার 50% রাইট, 50% রং। দেখো যেহেতু এটা ফ্রেজ সেহেতু সেটা একাধিক শব্দ দিয়ে গঠিত হইছে। আমরা শুরুতে জানছি ফ্রেজ এবং ক্লজ কখনোই একটা শব্দ দিয়ে গঠিত হয় না। যার মধ্যে সাবজেক্ট ভার্ব আছে সেই ক্লজ, যার মধ্যে সাবজেক্ট ভার্ব নাই সে ফ্রেজ। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ কি? এক ধরনের ফ্রেজ, যেমন নাউন ফ্রেজ এক ধরনের ফ্রেজ, ঠিক আছে, ভার্ব ফ্রেজ এক ধরনের ফ্রেজ। তো দেখো সাবজেক্ট এবং ভার্ব দুইটার কোনোটাই থাকবে না ফ্রেজে, তার মানে প্রিপোজিশনাল ফ্রেজেও কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। তার মানে সাবজেক্ট ভার্ব ছাড়া গঠিত হইতে হবে এবং একাধিক শব্দ থাকতে হবে। যেটা শুরু হবে, স্টার্টিংটা হবে প্রিপোজিশন দিয়ে এবং এন্ডিংটা হবে নাউন দিয়ে। একটা ছেলে বললা যে প্রিপোজিশন এবং নাউন দিয়ে গঠিত হবে, এটা সত্যি। শুরুতে প্রিপোজিশন হবে, শেষে নাউন, এবং মধ্যে অনেক কিছু বসতে পারে, অনেক পার্টস অফ স্পিচ বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, জিরান বসতে পারে, হ্যান ত্যান অনেক কিছু বসতে পারে, নাউন বসতে পারে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু শুরুর শব্দটা হবে প্রিপোজিশন, শেষের শব্দটা হবে নাউন। এক্সাম্পল কি দেখো, ইন দা সামার, ঠিক আছে, শুরু শব্দটা প্রিপোজিশন, শেষের শব্দটা নাউন। এট দা স্কুল, শুরুর শব্দটা প্রিপোজিশন, শেষের শব্দটা নাউন, ঠিক আছে। যেমন তোমাদেরকে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম শেখাই, এটা শেখাইতে শেখাইতে যে তুমি যে ইউনিটে এক্সাম দাও, ইভেন যেই ইউনিভার্সিটিতে এক্সাম দাও, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা না একটা কোশ্চেন অন্তত থাকবেই। কেউ আমাকে বলতে পারো যে দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, আচ্ছা দেখো যে এই সাবজেক্টটার সাথে কোন ভার্ব হবে, কেউ আমাকে বলতে পারো? ইজ না আর ইজ টু বি রিডিউসড, ইজ হবে কেন? ভাই, এখানে ইফেক্টস বুঝাইছে, মানে এটা সিঙ্গুলার বুঝাইছে, মূলত এটা ভাব বুঝাইছে। আচ্ছা সিঙ্গুলার কোনটা? সিঙ্গুলার বলতে এখানে ভাই ক্লাইমেট চেঞ্জ সিঙ্গুলার। ওকে, ক্লাইমেট চেঞ্জ সিঙ্গুলার, এই জন্য ইজ। কারো অন্য কোনো সাজেশন আছে যে ভাই ইজ হবে কিন্তু ক্লাইমেট চেঞ্জের জন্য না, অন্য কিছুর জন্য ভাই, বা আর হবে অন্য কিছুর জন্য? কারো কোনো ইফেক্টসের জন্য ভাই, ইফেক্টসের জন্য। এখানে ইফেক্টসটা বুঝাইতেছে প্লুরাল, কিন্তু ইফেক্টসটা আসলে পুরোটা একসাথে একটা ভাবে বুঝাইছে। আচ্ছা ঠিক আছে, তাইলে বললা যে ইফেক্টসটা অরিজিনালি প্লুরাল কিন্তু এখানে ইউজ হইছে সিঙ্গুলার হিসেবে, তাই না? একটা ইউনিট হিসেবে বোঝাইছে, এই জন্য আমরা একটা ইউনিট হিসেবে ট্রিট করব, আমরা ইজ লিখবো। কারোর অন্য কোনো সাজেশন আছে? হ্যালো ভাই,
হ্যাঁ 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 হ্যাঁ, ভাইয়া বলো, আমি শুনতেছি তোমার কথা। মানে ভার্বের সাথে যাকে আমরা আগে পাবো তাকে তো সাবজেক্ট ধরে নেব, তো সেই ক্ষেত্রে আমরা তো সাবজেক্ট রাইট, ধরবো, ভার্বের সাথে আছে ক্লাইমেট চেঞ্জ, সেই ক্ষেত্রে আমরা নেব ওকে যে ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে ভার্বের আগে যা থাকবে তাই সাবজেক্ট। আমরা 3টা থিওরি পেলাম, আর কেউ কোনো থিওরি দিতে চাও? ভাই হ্যাঁ হ্যাঁ বলো। ভাই আমি যদি বলি ইফেক্ট শব্দটার অর্থই হচ্ছে যার প্রভাব হচ্ছে প্রভাব, যেহেতু তাহলে প্রভাব একটা কি বলে নাউন, দা ইফেক্ট নাউন, কাজ নেই, আর ক্লাইমেট চেঞ্জ সিঙ্গুলার, এর জন্য ইজ দিতে পারি। ওকে ঠিক আছে, দেখো তোমরা যেই 4টা থিওরি দিলা। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই আমি বলি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে প্রিপোজিশনাল ফ্রেজে মানে প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকবে, যেমন দি নেম অফ স্কুল ইজ, হুম দি নেম, এখানে স্কুলটা কোনো বিষয় না, এখানে দি নেমটা হচ্ছে বিষয়, মানে প্রিপোজিশনের কেন আগে সাবজেক্ট থাকবে। কেন মানে প্রিপোজিশনের আগে কেন সাবজেক্ট থাকবে? প্রিপোজিশনাল ফ্রেজে হ্যাঁ, হ্যালো, মানে প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকবে, এটা কি কোনো রুলস? ভাই এটা তো কোনো থিওরি না। আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ বলো, কারো কোনো সাজেশন? এই যে ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নাইদার অফ, মানে হ্যাঁ ইফেক্ট অফ, এটি মূলত প্লুরাল, নাউন প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। আচ্ছা, আমরা আর একটা থিওরি পাইলাম, আর কেউ কোনো থিওরি দিতে চাও? এখানে কারো ক্লাইমেট কাছে? চেঞ্জের ইফেক্ট কে বোঝাচ্ছে, মানে ক্লাইমেট কে না। আচ্ছা ঠিক আছে, দেখো আমি যে শুরুতে তোমাদের একটা কথা বলতেছিলাম যে আসলে বাংলাদেশে যেভাবে ইংরেজি শেখানো হয়, ইংরেজি শেখানোর মেথড, কোন ক্ষেত্রে সেই মেথডটাই ভুল, কোন ক্ষেত্রে সে যা শেখাচ্ছে পুরোটা শেখাচ্ছে না, একটা অংশ শেখাচ্ছে। এই জন্য আসলে আমাদের কাছে কোনো একটা সেট আপ থাকে না, কোনো একটা মেকানিজম থাকে না, যেই মেকানিজম অ্যাপ্লাই করে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট। তো টিউটরস পয়েন্টে আমার ইংলিশ ক্লাসের উদ্দেশ্য এইটাই, তোমাদের একটা মেকানিজম ধরাই দেওয়া, যাতে তোমরা নিজেরাই জাজ করতে পারো, বিচার করতে পারো যে কোনটা সাবজেক্ট, কেন সাবজেক্ট, ভার্বটা ঠিক আছে কিনা, বা Hello? তুমি যেই সেন্টেন্সটা বানাইলা বললা এগুলা ঠিক আছে কিনা। হ্যাঁ বলো। ভাই বুঝতে যাচ্ছে না। হ্যালো, আচ্ছা দেখো আমি আমার ক্লাস কন্টিনিউ করি, এরপর প্রশ্ন করো। দেখো নিয়মটা হচ্ছে তোমার কখনো কখনো সাবজেক্ট এবং ভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আলাদা করা থাকে। প্রিপোজিশনাল ফ্রেজ, ভাই একটু পরে কথা বলো, সমস্যা আমি নেই। তোমাকে। ভাই শুনতে পাচ্ছেন? আরে হ্যাঁ ভাই হ্যাঁ আমি সবার কথা শুনতে পাচ্ছি, আমি তোমাকে বললাম আমি এই লেকচারটা শেষ করি, এরপর তোমরা কোশ্চেন করো। ওকে, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ 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 ভাইয়া বলো। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। তোমাদের যা প্রবলেম ওইগুলো নোট করে রাখো, পরে মানে স্যারের ক্লাসের পরে 20 মিনিট বা 15 মিনিট টাইম দিব, ওই সময় বললো, কারণ এখন কথাবার্তা বললে কিচ্ছু বোঝা যায় না, বেজাল হয়ে যায় হ্যাঁ সব। রাইট রাইট, আমি আমার লেকচারের পরে তোমাদের প্রশ্ন করার সুযোগ দিব প্রতিটা মানে পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে, তখন তোমরা বললো। দেখো সাবজেক্ট আর ভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আলাদা থাকে, এবং ভার্ব কি হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল, কোন পার্সনে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, এইটার উপর প্রিপোজিশনাল ফ্রেজের কোনো ইফেক্ট নাই, নো ইফেক্ট। ঠিক আছে, শুধুমাত্র এই সাবজেক্ট যেটা অরিজিনাল সাবজেক্ট, ট্রু সাবজেক্ট, সেইটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। জাস্ট লাইক সাবজেক্ট হচ্ছে দ্য ইফেক্টস, এবং এই ভার্বের আগে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এই সাবজেক্ট আর ভার্ব আলাদা করা হয়েছে, মধ্যে প্রিপোজিশনাল ফ্রেজ। অফ ক্লাইমেট চেঞ্জ এখানে কোনো ফ্যাক্টরই না, কারণ অফ ক্লাইমেট চেঞ্জ প্রিপোজিশনাল ফ্রেজ। ট্রু সাবজেক্টটা হচ্ছে দ্য ইফেক্টস, এবং ইফেক্ট একটা নন কাউন্ট নাউন, নন কাউন্ট নাউনের দুইটা ফর্ম হয়, সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম। ইফেক্ট সিঙ্গুলার ফর্ম এবং ইফেক্টস প্লুরাল ফর্ম। তার মানে সাবজেক্ট আছে প্লুরালে, ভার্বটাও হবে প্লুরাল আর হবে,
এখানে হ্যাভ হবে, এখানে ওয়্যার হবে, এখানে কোনো সিঙ্গুলার ভার্ব হবে না। জাস্ট লাইক যে আমাকে এক্সাম্পল দিলা, হ্যালো ভাই, আমার দ্য একটা নেম question। অফ মাই স্কুল। হ্যাঁ হ্যাঁ, আমি 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 আমার লেকচারটা শেষ করি। দ্য নেম অফ মাই স্কুল। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ যাই হোক না কেন, দেখো প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ দুইটা পার্টস অফ স্পিচকে যুক্ত করা। এই ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ নাউন আর ভার্বকে কানেক্ট করতেছে। তুমি বলতে পারো দ্য নেম অফ মাই স্কুল। ওয়েট, কে জানি বারবার বের হয়ে যাচ্ছে। তুমি বলতে পারো দ্য নেম অফ মাই স্কুল, তুমি বলতে পারো দ্য নেম অফ মাই ইউনিভার্সিটি, তুমি বলতে পারো দ্য নেম অফ মাই ফিজিক্স বুক। ঠিক আছে, তুমি এরকম হাজার হাজার প্রিপোজিশনাল ফ্রেজে অ্যাড করতে পারো। তুমি প্রিপোজিশনাল ফ্রেজ যাই অ্যাড করো, তুমি স্কুলের নাম বোঝাইতে চাও, অফিসের নাম বোঝাইতে চাও, ইউনিভার্সিটির নাম বোঝাইতে চাও, বা ফিজিক্স বইয়ের নাম বোঝাইতে চাও, তুমি অরিজিনালি কি বোঝাচ্ছ? তুমি নাম বোঝাচ্ছ। ওকে, মূল নাউনটা সবসময় এক। ঠিক আছে, তুমি এই যে স্কুলের নাম বোঝাও, ইউনিভার্সিটির নাম বোঝাও, ফিজিক্স বইয়ের নাম বলো, আলটিমেটলি এই সাবজেক্টটা হচ্ছে একটা নাউন। তাই নেম হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, এই জন্য ইজ হবে, কখনো আর হবে না। এখন বলো তোমাদের কার কি প্রশ্ন আছে? হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। ভাই, একটা এক্সাম্পল লিখেন। আচ্ছা, এক্সাম্পল লিখতেছি, দাঁড়াও। নেটের পরে নেটের প্রবলেম লেগে চলে গেছিলাম, তো আবার মিট করে ওকে, সমস্যা নেই। ওকে, আমি তোমাদেরকে, আমাকে সবাই ফেসবুকে রিকোয়েস্ট দিও, আর যারা যারা পড়বা তাদেরকে নিয়ে একটা আমরা গ্রুপ চ্যাট খুলবো তোমাদেরকে ম্যাটেরিয়াল দেওয়ার জন্য, অনলাইনে অফলাইনে, তারপরে এই নোটস গুলা দেওয়ার জন্য। আচ্ছা দেখো, একটা এক্সাম্পল দেখো। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস is are interesting। দেখো ইন্টারেস্টিং কি? ল্যাঙ্গুয়েজটা ইন্টারেস্টিং না ল্যাঙ্গুয়েজের লার্নিংটা, মানে স্টাডিটা ইন্টারেস্টিং? স্টাডি কেউ বলতে স্টাডি মানে ল্যাঙ্গুয়েজ স্টাডি করাটা ইন্টারেস্টিং। তার মানে দেখো ল্যাঙ্গুয়েজ বলাটা কিন্তু ইন্টারেস্টিং না, কারণ এখানে সে নাই। ঠিক আছে, এখানে থাকতে পারতো স্পিকিং অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ইন্টারেস্টিং, এখানে থাকতে পারতো স্পিকিং। তার মানে ল্যাঙ্গুয়েজের কি ইন্টারেস্টিং সেইটাই হচ্ছে সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজটা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, তাহলে তুমি আমরা যেটা বলতে এটাও পারি, তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ এটা বলো। বলতে পারি সাবজেক্টের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, ওইটা শুরু হ্যাঁ। ওইটা থেকে এবং বি ভার্বে যতটুকু আছে ওইটুকু পর্যন্ত বাদ দিয়ে দিব, তারপর যেটা থাকবে ওইটা হচ্ছে মেইন সাবজেক্ট, ওইটা ধরে আমরা বি ভার্বটা বসাবো। আচ্ছা দেখো, তুমি আগে আইডেন্টিফাই করবা সাবজেক্ট কোনটা আর প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা। আমি এই যে একটা স্ট্রাকচার লিখে দিছি, দেখো সাবজেক্ট আর ভার্বের মধ্যে থাকে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন বলো প্রিপোজিশনাল ফ্রেজ কি? এই যে দেখো, শুরু হয় প্রিপোজিশন দিয়ে, শেষ হয় নাউন দিয়ে। এখন আবার এক্সাম্পল দেখো, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, শুরু হইছে প্রিপোজিশন দিয়ে, শেষ হইছে নাউন দিয়ে। এই অংশটুক বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে যা থাকে সেই অনুযায়ী ভার্ব দিবা। বোঝো না এমন কেউ আসো? ভাই বুঝছি, কিন্তু আমার একটা এক্সাম্পল লিখেন, একটু সমস্যা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ 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 বলো। আইদার ফেরদৌস ভাই অর আইদার ফেরদৌস ভাই or আরে বাইটাই লেখা লাগবে না, বলো his friend, ফ্রেন্ড না ফ্রেন্ডস? ফ্রেন্ডস এস হবে, ফ্রেন্ডস, হ্যাঁ ড্যাশ হবে, তারপর ড্যাশ, তারপর ওয়াইটিং ফর মি। হ্যাঁ, কি বললা? ড্যাশ মানে ইজ অথবা আর? হ্যাঁ, ইজ অথবা হ্যাঁ আর হবে। দেখো ওয়েটিং ফর মি, ফর মি। দেখো এইটা
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রবলেম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে তোমাদের আলাদা একটা আমার ক্লাস প্রশ্ন হলো থাকবে। এখানে কেন আর হ্যাঁ হয়েছে বা হ্যাঁ, আমি তোমার কেন প্রশ্নের উত্তরটা আলাদা? দিচ্ছি। হ্যাঁ, আমি তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে তোমাদের আলাদা একটা ক্লাস থাকবে। তার মানে সাবজেক্ট কি হইলে ভার্ব কি হয়, এরকম অনেক প্রবলেম আছে। যেমন ধরো যে পরে যে ভার্বের সাথে যেটা ওইটা হ্যালো, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় ভার্বটা। ওই যে দেখো হিজ মনে ফ্রেন্ড করো ওইটা পরিবর্তন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান along with his bodyguards is অথবা আর ধরো গোয়িং টু সামহোয়ার, এরকম কিছু। দেখো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এরকম, হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই এটা বলো। ইউজ হবে না, ওইটা along with his bodyguard। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের কাছ থেকে সাজেশন একটু পরে নিচ্ছি, আগে আমি ব্যাখ্যাটা নিয়ে নিই, এরপর তোমাদের কথা শুনি, ঠিক আছে? দেখো আচ্ছা, সবাই একটু কাইন্ডলি মাইকটা অফ করো। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে কোন সাবজেক্টের সাথে ভার্বের কোন ফর্ম বসে, ঠিক আছে? কোন সাবজেক্ট কোন পার্সনে থাকলে কি হয়, সাবজেক্ট সিঙ্গুলার প্লুরালে থাকলে কি হয়, সাবজেক্ট কোন টেন্সে থাকে, মানে ভার্ব কোন, মানে ভার্বের সাথে সাবজেক্টের টেন্স কিভাবে পরিবর্তন হয়, এরকম কয়েকটা ব্যাপার আছে। এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 10 থেকে 12টা রুলস আছে এরকম। এগুলা ধরো 2টা রুল, তার মধ্যে একটা রুল হচ্ছে অর অথবা নর, অর অথবা নর দিয়ে যদি 2টা সাবজেক্ট যুক্ত হয়, ফেরদৌস হিজ ফ্রেন্ডস, এখানে 2টা সাবজেক্ট আছে, ঠিক আছে? তাহলে যেই সাবজেক্টটা ভার্বের সবচেয়ে কাছে অথবা যেই সাবজেক্টটা অর নরের পরে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দেখো, ভার্বের সবচেয়ে কাছে কে? হিজ ফ্রেন্ডস। হিজ ফ্রেন্ডস এর তুলনায় ফেরদৌস অনেক দূরে। বা অর নরের পরে কি আছে? হিজ ফ্রেন্ডস। অর নরের পরে যেই সাবজেক্ট আছে অথবা ভার্বের ঠিক আগে যেই সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়। হিজ ফ্রেন্ডস প্লুরাল, এই জন্য আর হবে। along with, accompanied by, as well as, এই ধরনের কিছু ফ্রেজ দিয়ে যদি তোমার 2টা সাবজেক্ট যুক্ত থাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হিজ বডিগার্ডস, তাহলে প্রথম যেই সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ইজ হবে। বোঝো না এমন কেউ আসো? অর নর থাকলে অর নরের পরেরটা দিয়ে ভার্ব হয়। তারপরে along with, accompanied by, as well as, এগুলা থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। না বুঝলে প্রশ্ন করো, আমরা পড়াচ্ছিলাম মডিফায়ার। মডিফায়ারটা আমরা, হ্যাঁ হ্যাঁ বলো। হিজ কি কোনো সময় সাবজেক্ট হিসেবে বসতে পারে? হিজ, হ্যাঁ হিজ, HIS, হ্যাঁ হিজ হচ্ছে তোমার পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো, শুধুমাত্র সাবজেক্ট প্রোনাউন যেগুলা আই, ইউ, শি, হি, ইট, দে, উই, এগুলা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন শুধুমাত্র সাবজেক্টের পজিশনে বসতে পারে, আর কোন প্রোনাউন সাবজেক্টের পজিশনে বসতে পারে না। যেমন তোমার হচ্ছে, আচ্ছা একটু ঠিক দেখা যাচ্ছে, হ্যাঁ, যেমন তোমার হচ্ছে মি, ইয়োর, হার, এগুলা কখনো সাবজেক্টের পজিশনে বসতে পারে না। আচ্ছা, আজকের পড়াটা আমরা আবার রিভিশন করব। রিভিশন করে আমি তোমাদের 5টা এক্সারসাইজ করতে দিব, ওকে? দেখো, আজকে আমরা শিখতেছিলাম হচ্ছে ফর্মাল রিটেন ইংলিশ এবং ইনফর্মাল রিটেন ইংলিশের পার্থক্য। প্রথমে আমরা বলছি, দেখো আমরা আজকে শিখছি যে আসলে ইনফর্মাল সিচুয়েশন, অর্থাৎ আমাদের বন্ধু বান্ধবদের সাথে, বাবা মায়ের সাথে বা আড্ডায়, পার্টিতে আমরা যেইভাবে কথা বলি, বইপত্রে লেখালেখিতে আমরা সেইভাবে কথা বলি না। অর্থাৎ যেটা একাডেমিক ল্যাঙ্গুয়েজ অলওয়েজ ফর্মাল রিটেন ইংলিশ, এবং ফর্মাল রিটেন ইংলিশে প্রতিটা সেন্টেন্সের প্রতিটা গ্রামার, প্রতিটা পার্টস অফ স্পিচের গ্রামার ঠিক হইতে হবে, অন্যথায় সেন্টেন্স ইনকারেক্ট হবে। এই জন্য
কোন সেন্টেন্স শুধুমাত্র গ্রামারের ভুল থাকার জন্য ফর্মাল রিটেন ইংলিশে ইনকারেক্ট, কিন্তু ইনফর্মাল ইংলিশে অথবা স্পিকিং এ কারেক্ট। তো আমরা এরপরে শিখলাম ফর্মাল রিটেন ইংলিশে সাধারণত সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, শুরুতে কি থাকে, তারপরে কি থাকে, শেষে কি থাকে। শুরুতে থাকে সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকে ভার্ব, ভার্বের পরে থাকে মডিফায়ার, মডিফায়ার পরে থাকে ভার্বের পরে থাকে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের পরে থাকে মডিফায়ার। এরপরে আমরা সাবজেক্ট শিখলাম, আমরা জানলাম যে অ্যাক্টিভিটিকে পারফর্ম করে সাবজেক্ট, ঠিক আছে, অ্যাক্টিভিটিকে পারফর্ম করে সাবজেক্ট। প্রতিটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট হয় নাউন, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন ছাড়া, শেষ হয় নাউন দিয়ে। আবারও ইনফরমেশন গুলা বলি, সাবজেক্ট অ্যাক্টিভিটি পারফর্ম করে, সব সেন্টেন্সে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট হইতে পারে নাউন অথবা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন ছাড়া, শেষ হয় নাউন দিয়ে। দেখো শুধুমাত্র যেই যে ইনফরমেশন গুলা তোমাদের কাজে লাগবে, শুধুমাত্র সেই ইনফরমেশনের বাইরে একটা কথা তোমাদের বলা হচ্ছে না, এবং যেই কয় লাইন বলা হচ্ছে সেই কয় লাইন পড়বা, মনে রাখবা, এগুলা দিয়েই সারা জীবনের কাজ চলে যাবে ইনশাল্লাহ। দেখো আমরা এক্সাম্পল দেখলাম যে নাউন ফ্রেজের এক্সাম্পল, শুরুতে প্রিপোজিশন নাই, শেষে নাউন আছে, শুরুতে প্রিপোজিশন নাই, শেষে নাউন আছে। শুরুতে মাই, যেটা প্রিপোজিশন না, শেষে ওয়ালেট, একটা নাউন। এরপরে আমরা শিখলাম ভার্ব। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের অ্যাক্টিভিটি। প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব থাকবে। ভার্ব হইতে পারে একটা সিঙ্গেল ভার্ব অথবা ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ হচ্ছে শুরুর টুকু অক্সিলারি, শেষের টুকু মেইন ভার্ব। ওকে, এরপরে আমরা নতুন দুইটা কনসেপ্টের সাথে পরিচয় ঘটলো আমাদের, একটা কমপ্লিমেন্ট আর একটা মডিফায়ার। হোয়াট আর হুম দিয়ে একটা সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করলে, আবারও বলি, একটা সেন্টেন্সের ভার্বকে যদি আমরা হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি তাহলে যে অংশটুকু পাই সেটা কমপ্লিমেন্ট। একটা সেন্টেন্সের ভার্বকে যদি আমরা হোয়েন, হোয়ার, হাউ দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যে অংশটুকু পাই সেটা মডিফায়ার। সাবজেক্ট হিসেবে যা বসে কমপ্লিমেন্ট হিসেবে এক্স্যাক্টলি তাই বসে। যেমন সাবজেক্ট হিসেবে বসে নাউন ফ্রেজ, কমপ্লিমেন্ট হিসেবে বসে নাউন ফ্রেজ। সাবজেক্ট হিসেবে বসে নাউন, কমপ্লিমেন্ট হিসেবে বসেও নাউন। ক্যাচালটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ আর নাউন ফ্রেজের মধ্যে মিল হচ্ছে দুইটাই শেষ হয় নাউন দিয়ে। আর অমিলটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, নাম যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ তাই শুরু হয় প্রিপোজিশন দিয়ে, আর নাউন ফ্রেজ প্রিপোজিশন ছাড়া যে কোনো কিছু দিয়ে শুরু হয়। ওকে, কারো কোনো প্রশ্ন আছে আজকের লেকচার নিয়ে? প্রশ্নগুলো উত্তর দিয়ে আমরা এক্সারসাইজে যাব। না ভাই। ওকে ভাই, তবে আমার একটা প্রবলেম ছিল, এটা একটু দেখবেন পার্সোনালি। হ্যাঁ পার্সোনালি, হ্যাঁ বলো কি প্রবলেম। একটা এক্সাম্পল, রিফাত হু ইজ মাই ব্রাদার। ওকে দাঁড়াও, রিফাত ইজ মাই ব্রাদার। রিফাত হু ইজ মাই ব্রাদার। হ্যাঁ, রিফাত হু ইজ মাই ব্রাদার। হো মানে হু? হ্যাঁ, এই সো হু। হো না এইচ ডাব্লিউ এইচ ও? WHO। আচ্ছা, আমি কি ঠিক লেখছি ভাইয়া? রিফাত হু ইজ মাই, আচ্ছা হু ইজ মাই ব্রাদার, এরপরে ড্যাশ মানে এনে হ্যাভ ডান অথবা হ্যাজ ডান অপশন আচ্ছা, হিসেবে। হ্যাভ ডান অথবা হ্যাজ ডান। হ্যাঁ, হুম, ওই হিজ এরপর? MBA ঢাকা ইউনিভার্সিটি। সরি, আবার একটু বললো। হিজ এমবিএ। ওকে, হিজ এমবিএ। এমবিএ মানে কি জানো? ঢাকা ইউনিভার্সিটি। এমবিএ মানে কি জানো? জি ভাই। এমবিএ মানে কি জানো? এমবিএ জেনে নিও এমবিএ মানে কি। ওকে দেখো, হ্যাঁ এরকম এক্সাক্ট কি জেনে নিও। ইউনিটে পরীক্ষা দিছো? এক্স্যাক্টলি, মাস্টার্স ইন ব্যাচেলর অফ আর্টস।
বিএ মানে ব্যাচেলর অফ আর্টস। আমি হলো বিএ পাস স্টুডেন্ট হব। আগের দিনে বিএ পাস ছেলেদের বিয়ে দিত না যখন মানুষ পড়াশোনা করতো না, এখন তো বিএ পাসের দাম নাই। দেখো হু ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে তোমার একটা মডিফায়ার। এই মডিফায়ারটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে রিফাত সম্পর্কে। এই মডিফায়ারটা কে বলে হচ্ছে রিলেটিভ ক্লজ। হু, হুম, তারপরে হোয়াট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেই ক্লজের আগে রিলেটিভ প্রোনাউন থাকে সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। হু ইজ মাই ব্রাদার হচ্ছে একটা রিলেটিভ ক্লজ। আমি এরকম আর একটা সেন্টেন্সই দেখো, দেখি লেখো, আইফোন, আইফোন হুইচ ইজ, ধরো an expensive smartphone is অথবা আর very demanding। কি সবাই কি আমার সেন্টেন্সটা বুঝতে পারছো? আইফোন which is an expensive smartphone is হবে নাকি আর হবে? very demanding। দেখো which is an expensive smartphone, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লজ, এবং এটা একটা মডিফায়ার। ঠিক আছে, মডিফায়ারের সাথে সাবজেক্ট ভার্বের কোনো সম্পর্ক নাই। তার মানে হু ইজ মাই ব্রাদার থাক আর যাই থাক, অথবা হুইচ ইজ মাই এক্সপেন্সিভ, হুইচ ইজ অ্যান এক্সপেন্সিভ স্মার্টফোন থাক, এগুলা হচ্ছে মডিফায়ার। এগুলার কাজ সাবজেক্ট অথবা ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। আমাদেরকে খুঁজতে হবে সাবজেক্ট। অরিজিনাল সাবজেক্ট হচ্ছে আইফোন, অরিজিনাল সাবজেক্ট হচ্ছে রিফাত। রিফাতের সাথে কি হয়, হ্যাভ না হ্যাজ? কেউ বলতে পারো? হ্যাজ হয়, তার মানে এইখানে হবে হ্যাজ। আইফোনের সাথে ইজ না আর হবে? ইজ হবে। এখানে আইফোনস থাকলে হয়তো আর। তার মানে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ মডিফায়ার। দেখো অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ এক ধরনের মডিফায়ার। যেমন মনে করো যে রিফাত, ধরো যে গুড বয় রিফাত, গুড বয় রিফাত, এখানে গুড বয় কি? অ্যাডজেক্টিভ। আবার রিফাত হু ইজ এ গুড বয়, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? মানে অর্থের কোনো পার্থক্য আছে? কেউ বলতে পারো? না ভাই, না ভাই, এটা হচ্ছে সিম্পল আর এটা হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা, মানে কোনটা কোন সেন্টেন্স টাইপ আমরা এটা আপাতত এটা দরকার নেই, এটা আপাতত আননেসেসারি। দেখো রিফাত হচ্ছে অরিজিনাল সাবজেক্ট, অরিজিনাল নাউন, এটাকে আমি অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে পারি, এটাকে আমি রিলেটিভ ক্লজ দিয়ে মডিফাই করতে পারি। ঠিক আছে, এইচএসসি তে তোমাদের ছিল যে অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার, এটাকে আবার বলে কম্পাউন্ড। ঠিক আছে, প্রি মডিফাই করছে রিফাতকে, আর দ্বিতীয় ক্ষেত্রে পোস্ট মডিফাই করছে রিলেটিভ ক্লজ দিয়ে। তো মডিফাই যাকে দিয়ে করুক, অরিজিনাল সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল? রিফাত সিঙ্গুলার। ঠিক আছে, আবার এখানে থাকতে পারো হু ইজ, মানে দেখো আর একটা এক্সাম্পল থাকতে পারে, একটা ঝামেলার জিনিস লিখি। দেখো মনে করো যে মাই সিস্টার, হু ইজ ওয়ান অফ মেনি fantastic dancers is are performing। সবাই সেন্টেন্স গুলা কাইন্ডলি একটু কষ্ট করে লিখে নিও, বা অন্তত অ্যাট লিস্ট স্ক্রিনশট নিও। দেখো আমার বোন যে ফ্যান্টাস্টিক ড্যান্সারদের একজন, মানে সে একজন ফ্যান্টাস্টিক ড্যান্সার, খুবই ভালো নাচ করে, সে রিসেন্টলি ইন্ডিয়াতে পারফর্ম করবে। ওকে, তাহলে দেখো ড্যান্সার্স আছে, এই ড্যান্সার্স কিন্তু কোনো ফ্যাক্ট না, কারণ হু ইজ ওয়ান অফ মেনি
ফ্যান্টাস্টিক ড্যান্সার্স, সবাই কাইন্ডলি মাইকটা অফ করো। হু ইজ ওয়ান অফ মেনি ফ্যান্টাস্টিক ড্যান্সার্স, এটা রিলেটিভ ক্লজ, এটা জাস্ট মডিফাই করছে, মাই সিস্টার সম্পর্কে ইনফরমেশন দিছে। মাই সিস্টার সিঙ্গুলার, তাই ইজ হবে এখানে। বোঝো না আচ্ছা এমন ভাই, কেউ একটা প্রশ্ন। হ্যাঁ বলো। যদি ইজের জায়গায় আর হতো, হো আর। হু আর না না না, এখানে Hello? কখনোই আর হবে না, কারণ হুর পরে কি হবে এটা ডিপেন্ড করে মূল সাবজেক্টের উপরে। যদি সিস্টার্স থাকতো তাইলে আর হইতো। ওকে, সবকিছু ডিপেন্ড করবে মূল সাবজেক্টের উপরে, এই জন্য তো তোমাদের সাবজেক্ট চিনাইলাম। তো তুমি একটা জিনিস খেয়াল করো, সাবজেক্টের কনসেপ্ট কি ছিল, যে অ্যাক্টিভিটিটা আছে, এই যে পারফর্মিং, মানে পারফর্মটা কে করতেছে, জাস্ট এক কথায় উত্তর দাও, হু ইজ পারফর্মিং? মাই সিস্টার। সাবজেক্ট মানে my sister. সাবজেক্ট তো অবশ্যই পারফর্ম, মানে পারফর্মটা কে করতেছে, বাংলা ভাষায় বোঝো, মাই সিস্টার। এখন মাই সিস্টার ফ্যান্টাস্টিক ড্যান্সার হোক, আমার বোন ধরো খুব ফালতু ড্যান্সার হোক, এটা ডাজেন্ট ম্যাটার। সে ভালো নাচতে পারে, খারাপ নাচতে পারে, সে আধুনিক নাচতে পারে, সে মাইকেল জ্যাকসনের গানে নাচতে পারে, এইটা ম্যাটার না। নাচতেছে কে, পারফর্মটা কে করতেছে, মাই সিস্টার। এই জন্য সবকিছু মাই সিস্টারকে কেন্দ্র করে পরিবর্তন হবে। এই ওকে, ঠিক আছে। এখন তোমরা 3টা এক্সারসাইজ করবা, আমি 3টা সেন্টেন্স লিখতেছি, তোমরা আমাকে বলবা এই সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার কোনগুলা। সেন্টেন্স 1, সেন্টেন্স 2, বারোটা বাজলে করবো যে। কেউ আমাকে বলতে পারো এই 3টা সাবজেক্টে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার কোনটা কি? আচ্ছা, আমি একটু তোমাদের কাছ থেকে লাস্ট রেসপন্স নেই। ওয়াও, তোমরা এখনো 12 জন আছো, আলহামদুলিল্লাহ। তন্ময়, মিথুন, কাইন্ডলি বলো এই সেন্টেন্সটাতে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা মডিফায়ার। ভাই স্ক্রিনটা অফ হয়ে গেছে। স্ক্রিনটা অফ হয়ে গেছে, ওয়েট, এই যে আসছে এবার। জি ভাই। ওকে, কেউ আমাকে কাইন্ডলি বলো এই সেন্টেন্সে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা মডিফায়ার। টাইম সাবজেক্ট, আর আর ফ্লাইজ ভার্ব, আর ফ্লাইজ ভার্ব, আর আর দ্যাট হচ্ছে মডিফায়ার, যেটা উজ্জ্বল আছে। কি উজ্জ আছে? দ্যাট দ্যাট, এইখানে কেন দ্যাট থাকতে হবে? যেটা চলে যায়। বুঝি নাই তোমার কথা আপু। হ্যালো, দ্যাট কেন থাকতে হবে? আচ্ছা, আমি ওর উত্তরটা দিয়ে দিচ্ছি। দ্যাট যুক্ত হয় 2টা ক্লজ থাকলে, কিন্তু এখানে একটা ক্লজে কখনো দ্যাট হয় না। দেখো, সাবজেক্ট আর ভার্বের কনসেপ্টটা কি, প্রত্যেকটা সেন্টেন্সে একটা অ্যাক্টিভিটি থাকে। সবাই কাইন্ডলি মাইকটা অফ করো।
ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো আমরা ভার্বে কি শিখছি। আচ্ছা, কে মাইক অফ করে নাই? আচ্ছা, থ্যাংক ইউ মাইক অফ করার জন্য। দেখো যে আমরা কি শিখছি, প্রত্যেকটা সেন্টেন্সে একটা অ্যাক্টিভিটি থাকবে। এই অ্যাক্টিভিটিটা হচ্ছে ফ্লাই করে, ঠিক আছে? এই অ্যাক্টিভিটিটা যে পারফর্ম করে, এই অ্যাক্টিভিটির জন্য যে রেসপন্সিবল, যে মূল কাজটা করে, সেটা হচ্ছে টাইম। কে ফ্লাই করে? টাইম ফ্লাই করে। ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। দেখো কেউ আমাকে বলো এই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মডিফায়ার কি? সাবজেক্ট হচ্ছে নোবডি, তারপরে মডিফায়ার হচ্ছে রোটেন মিট। রোটেন মিট, ওকে। মডিফায়ার আর লাইকস হলো ভার্ব। ভার্ব আর কমপ্লিমেন্ট হচ্ছে ইন হোটেল। ইন হোটেল, ঠিক আছে। কমপ্লিমেন্ট, ওকে। দেখো ভুলটা কোথায় হইছে, কেউ কি আমাকে বলতে পারো কমপ্লিমেন্টকে আমরা কি কি দিয়ে প্রশ্ন করলে পাই? ভাইয়া কমপ্লিমেন্ট হবে তো ভাইয়া ওই যে আপনার হোয়ার এবং হাউ দে প্রশ্ন কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আরে ভাই তুমি আসতে কথা বলো, তোমরা কি তো আমরা যদি প্রশ্ন করি, মোবাইল সমস্যা ধরে বলতেছি তো। আচ্ছা মনে করি যে মনে করো নোবডি, রোটেন মিটটা মনে হয় সম্ভবত ইয়ে হবে, কমপ্লিমেন্ট হবে ভাই। দেখো নোবডি লাইকস হোয়াট, মানে কেউ কি জিনিস পছন্দ করে না বা কাকে পছন্দ করে না। হোয়াট অথবা হুম, কেউ পচা মাংস পছন্দ করে না। মডিফায়ারকে কি কি দিয়ে প্রশ্ন করলে পাই? হোয়েন, হোয়েন, হোয়ার, হাউ। কোথায় পছন্দ করে না? হোটেলে। হোটেলে। কখন পছন্দ করে না কেউ বলতে পারো? হোয়েন মানে কখন পছন্দ করে না? খাবারের সময় পছন্দ করে না। মানে খাবারের সময় তো, কিন্তু কখন, কখন খাইতে গেলে? এই উত্তরটা কিন্তু নাই, ঠিক আছে? আবার হ্যাঁ, মানে এই উত্তরটা জাস্ট দেয় নাই, কারণ কমপ্লিমেন্ট আর মডিফায়ার থাকতেই হবে এমন না। একটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট মডিফায়ার নাও থাকতে পারে, জাস্ট লাইক সেন্টেন্সে কমপ্লিমেন্টও নাই মডিফায়ারও নাই। এই সেন্টেন্সটাতে একটা কমপ্লিমেন্ট আছে, একটা মডিফায়ার আছে। আবার একাধিক কমপ্লিমেন্ট থাকতে পারে, একাধিক মডিফায়ার থাকতে পারে, কিন্তু সাবজেক্ট আর ভার্ব থাকবেই। একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবেই। কেউ আমাকে বলো সি নাম্বার সেন্টেন্সে কোনটা কি? মাই ইজ এ সাবজেক্ট, তারপরে মাই ওল্ড গ্র্যান্ডপা সাবজেক্ট, অ্যাডভাইস হচ্ছে ভার্ব, মি হচ্ছে কমপ্লিমেন্ট প্রবাবলি। ওকে, আমরা দেখো ওল্ড গ্র্যান্ডপা হচ্ছে কমপ্লিমেন্ট। হ্যাঁ, এইটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ নাকি নাউন ফ্রেজ? কেউ বলতে পারো? নাউন ফ্রেজ। কেন এটা নাউন ফ্রেজ? নাউন দিয়ে শুরু হইছে। আর এখানে সাবজেক্ট নাউন দিয়ে শুরু হইলে, এই কে বললি রে নাউন দিয়ে শুরু হইছে? আমার মোবাইলে বিকাশ করবি 100 টাকা তোর জরিমানা। তোদের জরিমানা দিয়ে আমি বড়লোক হব। এই যে দেখ, নাউন ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে না, নাউন দিয়ে শেষ হবে। গ্র্যান্ডপা একটা নাউন, আর মাই প্রিপোজিশন না, এই জন্য এটা একটা নাউন ফ্রেজ এবং এটা সাবজেক্ট। কারণ অ্যাডভাইস কে দিছে? হু। ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে পাই সাবজেক্ট। কে অ্যাডভাইস দিছে? আমার যে বুঝে দাদা আছে, সে আমাকে অ্যাডভাইস দিছে, এই জন্য এই ওল্ড গ্র্যান্ডপা হচ্ছে সাবজেক্ট। কাকে অ্যাডভাইস দিছে? আমাকে। হু মানে হুম, আমাকে অ্যাডভাইস দিছে। মাই ওল্ড গ্র্যান্ডপা অ্যাডভাইসড হুম, আমাকে অ্যাডভাইস দিছে। কি অ্যাডভাইস দিছে কেউ বলতে পারো? সবাই মাইক অফ করো, আর কেউ উত্তর দিতে চাইলে মাইক অন করো। আমার ওল্ড গ্র্যান্ডপা আমাকে কি উপদেশ দিছে? কি অ্যাডভাইস দিছে এটা উজ্জ্বল আছে। হ্যাঁ, মানে কি উপদেশ দিছে সেটা বলা নাই, তার মানে এখানে তোমার হোয়াট কোশ্চেনটার উত্তর নাই। হোয়াট কোশ্চেনটার উত্তর নাই, শুধু হুম কোশ্চেনটার উত্তর আছে। কমপ্লিমেন্টের হোয়াট কোশ্চেনটার উত্তর নাই। যদি থাকতো তাহলে সেটাও কমপ্লিমেন্ট হইতো, যে মাই ওল্ড গ্র্যান্ডপা অ্যাডভাইসড মি টু বি কেয়ারফুল। ঠিক আছে, কেয়ারফুল হইতে অ্যাডভাইস দিছে। ওকে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করো। আমি আমার ফেসবুক আইডিটা তোমাদের দিয়ে দিচ্ছি, আমাকে সবাই কাইন্ডলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে একটু মেসেজ দিও। দেখবা যে রং মাখা একটা ছবি আছে,
সেলফি, চুল বড় দাড়ি বড়, ফেরদৌস নাইম। আমাকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে কারো যদি নোট লাগে বা কোনো হেল্প লাগে পার্সোনালি আমাকে নক দিও। আর তোমরা পিকটা এখন দেখান, এমন কেউ আছো? হ্যাঁ, পিকটা দেখান ভাই আপনার। বুঝি নাই ভাইয়া, আবার বলো। নাম্বারটা দিয়ে দেন, নাম্বারটা দিয়ে দেন। ও আচ্ছা, নাম্বার, ফোন নাম্বার দেখো। কেউ আমাকে ফেসবুকে সার্চ দিও বা এই যে ফোনে কল মেসেজ দিও, কোনো সমস্যা নাই। তোমাদের মধ্যে এখনো যারা টিউটরস পয়েন্টে ভর্তি হও নাই, তোমরা এখানে খুবই কম টাকায় 3 থেকে 4,000 টাকায় তোমরা টিউটরস পয়েন্টে ভর্তি হইতে পারো। আচ্ছা সবাই কাইন্ডলি মাইকটা অফ করো। আচ্ছা, তোমরা এখানে বাংলা ইংলিশ জেনারেল নলেজ এবং ম্যাথ এবং আইসিটির ক্লাস থাকবে। এই মোট মিলায়ে 40টা ক্লাস, ইংরেজির 12টা ক্লাস, বাংলার 12টা ক্লাস, জেনারেল নলেজের 12টা ক্লাস, আর 4টা ক্লাস এই ম্যাথ আর হচ্ছে তোমার আইসিটির। তো এইখানে আমরা বাংলা রাইটিং, হ্যাঁ ভাইয়া সিলেবাস সম্পর্কে কিছু বলেন, সিলেবাস কিভাবে, সপ্তাহে কয়দিন ক্লাস হবে, কয়দিন পরীক্ষা হবে? আচ্ছা আচ্ছা, সপ্তাহে তোমাদের 4 দিন ক্লাস হবে, একটা করে উইকলি এক্সাম হবে, তোমাদের মোট 12টা করে বাংলা ইংলিশ জেনারেল নলেজে ক্লাস, এবং এবার যেহেতু 50 মার্কের রাইটিং এবং 30 মার্কের মাত্র এমসিকিউ, তাই বাংলা এবং ইংরেজি রাইটিং এ সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। রাইটিং এর উপরে আলাদা কিছু ক্লাস নেওয়া হবে। আমরা 2-3টা ক্লাস একদম বেসিক কিছু আলোচনা করে এরপরে একদম ডি ইউনিটের প্রশ্নের আলোকে আলোচনা করব। সেই সাথে তোমাদের ভোকাবুলারি এবং রাইটিং, কিভাবে যে কোনো বিষয়ে তুমি নির্ভুলভাবে 10টা ইংলিশ সেন্টেন্স অন্তত লিখতে পারবা, 10টা বাংলা বাক্য অন্তত লিখতে পারবা, এই ব্যাপারে বিশদ আলোচনা হবে। এবং আমরা যারা তোমাদের ভাইয়ারা আছি, মানে একদম তোমাদের ফ্রেন্ডের মতোই, কারণ এবার যদি চান্স না পাইতাম তোমাদের সাথে পরীক্ষা দিতাম, বুঝছো? আমাদের অনেক ফ্রেন্ড হলো, এখন তোমাদের ফ্রেন্ড হয়ে যাবে। তো ভাই ব্রাদার মানুষ তো। ভাইয়া, হ্যালো ভাই, একটা কথা ছিল ভাই ভুলে আনমিউট করে ফেলছে, মিউট করে ফেলছে। জুম ইয়াটা দেও স্যার, আইডিয়া রাখো। হ্যাঁ, আমরা কেন কি আমরা তো করব না দিয়ে বলি আমাদের শেষ প্রায়। আচ্ছা, আমি কথা বলতে না, আমার কথা বলি শুনে না রে। তুই তো মিট করে দেখ, হ্যাঁ মিট করলে কথা বলতে মিট করে কথা বলি, মিট করে সারা কথা বলি। ভাই আমার একটা কথা বলি। হ্যালো ভাইয়া, তুমি মিট কর। কবে দেখা শুরু করবেন? হ্যালো ভাইয়া, ভাইয়া কবে একবার শুরু করবেন? नाम लगेगा पासपोर्ट तो साइड